আমরা এতদিন পর্যন্ত মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলর প্রোগ্রাম সম্পর্কে জেনেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ফাউন্ডেশন প্রোগ্রাম বা প্যাথওয়ে প্রোগ্রাম, এক্সচেঞ্জ প্রোগ্রাম, ক্রেডিট ট্রান্সফার এই প্রোগ্রামগুলো সম্পর্কে কখনো জানি নাই। হয়তো অনেকে জানতে পারে। এখন প্রশ্ন, এইটা কারা জানে? এটা হলো যারা বিদেশে যায় পড়ালেখার জন্য, তারা এই প্রোগ্রামগুলো সম্পর্কে জানে। সো আমরা এই প্রতিটা প্রোগ্রাম সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, এবং আলোচনার শেষে আপনি আসলে জাস্টিফাই করতে পারবেন যে আসলে কোন প্রোগ্রামটায় আপনার যাওয়া উচিত, বা ইন দ্য ফিউচার আপনি কোন কোন প্রোগ্রামে যাবেন, বা কি কি ধরনের অপরচুনিটি আছে। আর আরেকটা কথা আমি বলবো, যারা হলো বিদেশে যাবে তাদের জন্য এইরকম কোয়ালিটির ভিডিওগুলো দেখা উচিত এবং অনেক নলেজ গ্যাদার করা উচিত। কারণ আপনি যখন এই ধরনের নলেজগুলো গ্যাদার করতে পারবেন, তখন আপনি তত অপরচুনিটিগুলো বেশি পাবেন। আচ্ছা, যাই হোক, তো সর্বপ্রথম আমরা দেখি ফাউন্ডেশন প্রোগ্রাম। ফাউন্ডেশন প্রোগ্রামটা হলো গিয়ে কি, ধরেন আপনি ইন কেস আপনার যেই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেটাতে আপনি খারাপ করছেন, লাইক আইএলস অর টুফেল অর পিটিটি যেটাই হোক, এটা একটা খারাপ হয়েছে। আবার আরেকটা জিনিস হলো গিয়ে কি, সিজিএ কম আছে। এই জন্য করে কি, আপনি হলো এখন যাবেন ইউরোপের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে। এখন আপনার ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ওই সিজিএ বা হলো গিয়া কি ওই ইংলিশ প্রফিসিয়েন্সিটা নাই। তখন ওই ইউনিভার্সিটিতে কি আছে, একটা ফাউন্ডেশন প্রোগ্রাম আছে। মানে হলো ওই ইউনিভার্সিটিতে গিয়ে আপনি হলো 6 মাস বা 1 বছর বা 1-2 সেমিস্টার আপনি হলো ওখানে পড়বেন। পড়ার পরে তারপরে হলো ডিরেক্ট আপনি ব্যাচেলার প্রোগ্রামে ঢুকবেন বা মাস্টার্স প্রোগ্রামে ঢুকবেন। এটাকেই বলে হলো মূলত ফাউন্ডেশন প্রোগ্রাম। এখন এই ফাউন্ডেশন প্রোগ্রামটার ক্ষেত্রে ধরেন যেই টিউশন ফি, এটার কিন্তু টিউশন ফি আছে। এই টিউশন ফিটা যে অ্যামাউন্ট, দেখা যায় যে বাংলাদেশে বসে আপনি আইএলস 4-5 বার পরীক্ষা দিতে দিতে পারবেন। হ্যাঁ, আরো এরকম একটা খরচ হয়। সো এই জন্য আমি বলবো যে যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য আপনি ফাউন্ডেশন প্রোগ্রামটা চুজ করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশে বসে ওই আইএলসটা দেওয়াই আর কি সবচাইতে ভালো হবে। তো এখন ওই ইউনিভার্সিটিতে যখন যাবেন, তখন আপনার কালচার অ্যাডাপ্টেবিলিটিটা শিখাবে। তারপরে হলো কিভাবে আপনি কমিউনিকেট করবেন, কিভাবে ইংলিশটা ভালো করবেন, রাইটিং, এইগুলো আর কি তারা শিখায়। তারপর আপনি ব্যাচেলার প্রোগ্রামে নেয়। সো ফাউন্ডেশন প্রোগ্রামের আরেকটা কুফল আছে, সেটা হলো গিয়ে কি, ধরেন আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে ইউনিভার্সিটি থেকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার পাইলেন, বাট এম্বাসির একটা রিকোয়ারমেন্ট আছে। সো ওই এম্বাসির রিকোয়ারমেন্ট হলো গিয়ে বি টু লেভেল। মানে হলো আপনার আইএলস এ 5.5 বা টোফেলের একটা স্কোর আছে মিনিমাম। ওই স্কোরটা পাইলে তারপর আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এম্বাসিতে গিয়ে হলে আপনি একটা ধরা খাইলেন। সো এই জন্য একটু ভেবে চিন্তে আর কি দেখতে হবে যে ফাউন্ডেশন প্রোগ্রামে ওই যে দেশে যাবেন ওই দেশের এম্বাসিতে কি করে, এম্বাসির রিকোয়ারমেন্টটা কি, এটাও দেখতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে অনেকে চীনে যায় পড়ালেখা করার জন্য। চীনে ফাউন্ডেশন প্রোগ্রামটা ওই 4 বছর বা 3 বছর ডিপ্লোমা ওইটার ভিতরে আর কি থাকে, এটা আলাদাভাবে থাকে না। সো ওইটা দেখা যায় যে সেমিস্টারের শুরুতে বা সেমিস্টারের লাস্টে, এটা হলো গিয়ে ওই টিচারের টিচিং মেথড অনুযায়ী আর কি তারা এটা ডিসাইড করে যে কখন তারা আর কি এইটা নিবে। হ্যাঁ, ওই ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজটা তারা শিখাবে। সো এইটাই ছিল আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম। আচ্ছা, এরপর আমরা আসি প্যাথওয়ে প্রোগ্রাম। প্যাথওয়ে প্রোগ্রামটা হলো গিয়ে কি ফাউন্ডেশন প্রোগ্রামের মতোই, বাট এটা হলো ওই ইউনিভার্সিটিতে গিয়ে করতে হয়, এটা ওরকম। কিন্তু প্যাথওয়ে জিনিসটা কি, আপনি ধরেন এই যে চীনের চীনের ধরেন বিভিন্ন কোম্পানি আছে, ওই কোম্পানির কিন্তু ইউরোপের ভিতরে বা ইউএসএ এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ইউনিভার্সিটি গুলো আছে। সো ওই ইউনিভার্সিটির বিভিন্ন ইনস্টিটিউশন মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা এই মিডল ইস্টে বিভিন্ন জায়গায় থাকে। So আপনি কি করবেন, বাংলাদেশ থেকে প্রথমে মালয়েশিয়া ওই জায়গায় যাবেন। যাওয়ার পরে ওই জায়গা থেকে আপনি ওই ফাউন্ডেশন প্রোগ্রামের মতো 1 সেমিস্টার বা 1 বছর পড়বেন। দেন হলো গিয়ে আপনি ওই জায়গা থেকে যাবেন হলো গিয়া কোথায়, ওই যে যেই মানে অস্ট্রেলিয়া যাবেন বা কানাডাতে যাবেন বা ইউরোপের ভিতরে অন্য অন্য কান্ট্রিতে যাবেন। সো এটাকেই বলে প্যাথওয়ে প্রোগ্রাম। প্যাথওয়ে প্রোগ্রামও আপনার ঠিক সেম জিনিসই শেখানো হয়, ফাউন্ডেশনে যা শেখানো হয়, একাডেমিক রাইটিং, তারপরে ওই প্রেজেন্টেশন স্কিল, কালচার অ্যাডাপ্টেবিলিটি কিভাবে বাড়ানো যায়, এইগুলো আর কি শেখানো হয়। সো এটা ওই যে আপনার সিজিএ বা হইলো গিয়া আপনার ওই এইচএসসির একাডেমিক যেই ইয়ে আছে জিপিএ, ওইটা যদি কম থাকে, বা ওই যে আইএলটিএস এর স্কোর বা ইংলিশ প্রফিসিয়েন্সি কম থাকলে আপনি এই দুইটা ইউজ করতে পারেন আর কি, প্যাথওয়ে বা হইলো গিয়া কি আপনার ওই ফাউন্ডেশন প্রোগ্রাম। আচ্ছা, দেন আসি আমরা সবচাইতে পরিচিত, স্পেশালি আমাদের ইউনিভার্সিটিতে এক্সচেঞ্জ প্রোগ্রামটা। এক্সচেঞ্জ প্রোগ্রাম বলতে কি, ধরেন আপনি
আহ, পড়তেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে আপনি পড়তেছেন। এখন এই ইউনিভার্সিটি থেকে আপনি হলো বিদেশে একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবেন। হুম, পড়তে যাবেন কত দিনের জন্য? একটা সেমিস্টার বা ২টা সেমিস্টারে আপনি হলো গিয়া ওই দেশে থেকে পড়ে আবার বাংলাদেশে চলে আসবেন। সো ওইটাকেই বলা হলো গিয়া কি এক্সচেঞ্জ প্রোগ্রাম। ঠিক আছে? তো এখন এই এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে। এটা হলো আপনার কান্ট্রি ওয়াইজ। ধরেন আপনি ইউরোপের ভিতরে গেলে দেখা যায় যে 3.50 এরকম আপ থাকতে হয়। আর হলো যদি উম, চীনে বা এইসব জায়গায় যাওয়া যায়, তো ওই ক্ষেত্রে আপনার সিজে দেখা যায় 3 বা এরকম লাগে, বা স্কলারশিপ যদি 100% পাইতে হয় তাহলে 3.50 প্লাস থাকতে হয়। সো ওইটা যে ইউনিভার্সিটিতে আপনি পড়েন ওই ইউনিভার্সিটিতেই এটা আর কি পারবে। এটা কোনো বাইরের এজেন্সিতে আর কি এই এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারবে না। সো এই এক্সচেঞ্জ প্রোগ্রামের অনেক সুযোগ সুবিধা আছে। যদি কেউ স্কলারশিপ পেয়ে যায় তো এটা তো সুযোগের কোনো অভাব নাই। ধরেন এখানে আপনার ইন্টারন্যাশনাল মানুষজন আসে, স্টুডেন্টরা আসে, তাদের সাথে কমিউনিকেট করা যায়, তাদের সাথে একটা সম্পর্ক হয়। ইন দ্য ফিউচার সে যদি একটা ইন্টারন্যাশনাল বিজনেস স্টার্ট করতে চায় তো সেই ক্ষেত্রে এটা খুবই একটা হেল্পফুল। আর একটা জিনিস হলো গিয়ে কি, ধরেন ইন্টারন্যাশনাল একটা সার্কামস্টেন্সে থাকে, ওইখান থেকে আবার যখন সে দেশে আসে তখন মানে ওই যে অ্যাডাপ্টেবিলিটি, তার কিন্তু কনফিডেন্সটা আর কি গ্রো হয়। এটা জিনিসটা সবাই জানে। আরেকটা জিনিস সেটা হলো আপনার ভিসাতে একটা কিন্তু সিল থাকে, যে আমার হইলো এই ভিসাতে আমি এই জায়গা থেকে পড়ে আসছি, মানে একটা ভিসাতে তো সিল থাকবে অবশ্যই, যেহেতু বিদেশ যাবে, ওই দিয়ে অন্য দেশে যাবে পড়তে। সো ওই সিলটা করে কি, যখন আপনি ফুল গ্রাজুয়েশনটা যখন কমপ্লিট করে সেকেন্ড টাইম আবার যখন বিদেশে যাবেন, ইউরোপে বা অন্য অন্য জায়গায় যাবেন, তখন কিন্তু এটা খুব হেল্প করে। আরেকটা জিনিস হলো যে আপনি বাংলাদেশে যদি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে যান, তো সেই ক্ষেত্রেও এটা খুব হেল্প করে আর কি। সো অলদো ক্ষেত্রে এক্সচেঞ্জ প্রোগ্রামটা খুবই চমৎকার একটা জিনিস। যদি কেউ 100% স্কলারশিপ পায় তো সেক্ষেত্রে আরো চমৎকার এটা। আর এখন মূলত এই এক্সচেঞ্জ প্রোগ্রামটা মূলত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সবচাইতে বেশি হয় এক্সচেঞ্জ প্রোগ্রামটা। আর ঢাকা ইউনিভার্সিটিতেও হয়। আর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ব্র্যাক ইউনিভার্সিটিতে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি থেকেও দেখা যায় এক্সচেঞ্জ প্রোগ্রামটা করা যায়। তো আমি যতটুকু আর কি শুনছি ব্র্যাক ইউনিভার্সিটি বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, যেখানে মিনিমাম 30 ক্রেডিট কমপ্লিট করার পরে এটা যাইতে হয়। সো আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার 1 বছর আর কি থাকতে হয়। ওই একই কথা আর কি। So, 1 বছর থাকার পরে কেউ যদি সিজিএ দেখা যায় যে 3.50 থাকে, তো সেই ক্ষেত্রে সে 100% স্কলারশিপ পায়। কিছু কিছু কান্ট্রি আছে যেরকম সাউথ কোরিয়াতে অনেকে গেছে। তারপরে এই যে এখন আবার বর্তমানে এই যে ইউরোপে কয়েক ভাইয়েরা গেছে, দেখলাম বড় ভাইরা গেছে। সো অল টুগেদার আর কি এটা খুবই একটা চমৎকার একটা জিনিস। আর এই প্রাইভেট ইউনিভার্সিটিতে এই এক্সচেঞ্জ প্রোগ্রামটা সবচাইতে বেশি হয়। পাবলিকে তো অতটা হয় না, বা এটার প্রতি আসলে ওনারা কিরকম কিরকম কোলাবোরেশন রাখে ঠিক এটা আসলে আমি জানি না। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখি যে সবচাইতে এই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামটা বেশি হয়। সো আপনারা এটা যেতে পারেন, এটাতে খুব উপকার আছে, এই বিষয়টা নলেজ রাখা উচিত। সো এইটার জন্য এই এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য ইউনিভার্সিটিতে কন্টাক্ট করতে হবে। আবার ওই ফেসবুকে যে অনেকে বলে যে আসুন ভিসা করে দেই, এইরকম করে এদের দ্বারা কাজ হবে না আর কি। ঠিক আছে, এটা ইউনিভার্সিটিতেই করবে। যেরকম আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার ওই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিআইইউ, এই যত বিদেশ সংক্রান্ত কাজকর্ম আছে এই জায়গায় করে আর কি। সো ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি বা অন্য অন্য জায়গায় আছে, এদেরও আসলে অন্য অন্য হয়তো ভার্সিটির ভিতরে প্রতিষ্ঠান আছে, এদের সাথে আর কি কন্ট্যাক্ট করতে হবে, বা ওই পেজে ফলো ফলো থাকতে হবে, বা ক্লাব আছে ওই ক্লাবে যুক্ত থাকতে হবে, তাহলে আর কি এগুলো আর কি বোঝা যাবে বা কি কি করতে হবে এগুলা। আচ্ছা, তারপর ফাইনালি যেটা হলো আমরা ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে একটু জানি। ক্রেডিট ট্রান্সফার বলতে কি, ধরেন আপনি বর্তমানে পড়তেছেন বিজনেস ইনফরমেটিক একটা সাবজেক্ট নিয়ে। আহ, সেই সাবজেক্টটা নিয়ে আপনি হলো বিদেশে পড়তে যাবেন। ধরেন এখানে পড়ছেন 2 বছর, আর বাকি 2 বছর আপনি বিদেশে থেকে পড়ে পড়বেন আর কি, বিদেশে বাকি 2 বছর পড়বেন। So, এটাকেই বলে হলো আপনার ক্রেডিট ট্রান্সফার। সো ধরেন ইউনিভার্সিটিতে কিন্তু ক্রেডিট থাকে। একটা সেমিস্টার মানে 6 মাস বা 4 মাসে আমার 3টা সাবজেক্ট আছে।
সো প্রতিটা সাবজেক্টে আমার ৩ টা করে ক্রেডিট আছে। যেটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড একটা ক্রেডিট। সো ৩ টা ক্রেডিট বা ৪ টা ক্রেডিট আছে বা ল্যাব আছে। এসব মিলে আরকি ক্রেডিট হয়। সো কেউ যদি ধরেন একটা কোর্সের মানে একটা আম সাবজেক্টের হুম, ধরেন বিজনেস ইনফরমেটিক্স সাবজেক্ট যেটা বা ইংলিশ সাবজেক্ট যেটা, এই সাবজেক্টের মোটমাট কোর্স আছে ১৪০ টা। ১৪০ টার ভিতরে কেউ যদি 50% কমপ্লিট হয়ে যায়, ৭০ টা ক্রেডিট কমপ্লিট হয়ে যায় বা ২ বছর থাকে, তখন দেখা যায় যে এই জায়গা থেকে আপনি অন্য মানে বিদেশের অন্য ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারবেন। সো বাকিটা কমপ্লিট করে কিন্তু ওইখান থেকেই সার্টিফিকেট পাবেন। যেখানে আপনি পড়তে যাবেন ফাইনালি ওইখান থেকেই আপনার সার্টিফিকেটটা পেয়ে আবার আপনি খুব সুন্দরভাবে দেশে চলে আসতে হবে। ক্রেডিট ট্রান্সফার আর এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে নিয়ম এটাই। আপনার ওই যে ওখানে পার্মানেন্টলি থেকে জব করে আবার স্পাউস নিয়ে যেয়ে আবার এখান থেকে বউ-মৌ বাচ্চা সব নিয়ে যেয়ে এইটা হবে না। সো এইটা হলে আপনার ওইখান থেকে আবার দেশে চলে আসতে হবে। এক্সচেঞ্জ প্রোগ্রাম আর হইলো গিয়ে ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে। সেটা একটু মাথায় রাখেন আরকি। সো হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখা যায় কিছু ভার্সিটি আছে যাদের হলো গিয়া ওপেন ক্রেডিট না, ক্রেডিট ক্লোজ করা। সো এই যে যেই যেই ভার্সিটি থেকে আপনারা হলো ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন ড্যাফোডিল ওই যে আগের যেটা ওইটাই এই জায়গা থেকে আপনার ক্রেডিট ট্রান্সফার খুব সুন্দরভাবে করা যায় আরকি। সো এই ছিল হালকা পাতলা একটা ধারণা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলব যে বিজ্ঞানীদের মতো আসলে কমেন্ট ওই যে ফেসবুকে বা ইউটিউবে করলে আসলে এটা আসলে খারাপ হয়। ওটা আসলে মানুষ ভালো মনে করে না। সো হোয়াটএভার এই আমার যে এই যে 9M ব্র্যান্ড যেটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এটা হলো কনসালটেন্সি মানে নিয়ে কাজ করা হয়। যারা বিদেশে কাজের ভিসায় যায়, সৌদি আরব, কাতার, কুয়েত এদের নিয়ে কাজ করা হয় এবং স্টাডি কনসালটেন্সি এক্সচেঞ্জ প্রোগ্রাম বা হলো ক্রেডিট ট্রান্সফার না কিন্তু এর বাইরে যে ফাউন্ডেশন প্রোগ্রাম আছে বা প্যাথওয়ে প্রোগ্রাম আছে বা দেখা যায় অনেকে সাউথ কোরিয়া, মাল্টা এইসব জায়গায় যায় তাদের নিয়ে কাজ করা হয়। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, জিমেল আছে, জিমেলে এখানে নক করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন যাতে এরকম চাঞ্চল্যকর ভিডিও আপনার কাছে আসে বারবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আর এতক্ষণ পর্যন্ত কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।